বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ লিখিত ব্যাচের ফৌজদারি কার্যবিধির আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির আহ, আমাদের যে লিখিত যে হ্যান্ড নোট সেটার 40 নম্বর পেজে চলে যাবেন এবং আমরা আজকে 12 নম্বর প্রশ্নটা আলোচনা করব। এর আগে আমরা 11 নম্বর প্রশ্ন পর্যন্ত পড়েছি। তো 12 নম্বর প্রশ্নে কি আছে যদি আমরা দেখি যে একটি নালিশ দায়ের করা হলে কোন ধারার বিধান অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়, সংশ্লিষ্ট ধারাগুলি উল্লেখ করে আলোচনা করুন। আপনি যদি এই আমরা যদি এই কয়ের উত্তর পড়ি যে নালিশি মামলার দায়ের করা হলে কোন কোন ধারার বিধানাবলী অনুসরণ করা হয়, যদি কয়ের উত্তর পড়ি তাহলে খ, তারপরে মানে দুইটা খ আছে, অ্যাকচুয়ালি ওটা গ হবে। একেবারে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত এই ক পড়লে বাকি যতগুলো প্রশ্ন আছে সবগুলোর প্রশ্ন এর মধ্যেই ক এর মধ্যেই আছে। তো নালিশ দায়ের করা হলে কোন ধারার বিধান কার্যক্রম করা হয়, আগে আমরা ক এর উত্তরে চলে যাই। তো প্রথমে মনে রাখতে হবে যে নালিশ আসলে কি। দেখেন, আমরা এর আগে পড়েছি যে ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়। ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়। প্রথম তো দায়ের করা যায়, এতদিন আমরা যেটা পড়ছি এক হলো কোথায়, থানায় নাকি, থানায়। এখন থানার ক্ষেত্রে আমলযোগ্যর ক্ষেত্রে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে হয় হলো কি এফআইআর নাকি। আর থানায় যদি আমি আমল অযোগ্য বা অমলযোগ্য এটা হয় কি জিডি। তো এফআইআর পরবর্তীতে হলে জিআর মামলা আর জিডি পরবর্তীতে হয় নন জিআর মামলা। তাহলে থানায় মামলা করা যায়, থানার মামলা কখনো জিআর মামলা, থানার মামলা কখনো নন জিআর মামলা। অপরদিকে থানা ছাড়াও আরো এক জায়গায় মামলা করা যায়, সেটা হলো ম্যাজিস্ট্রেটের নিকট আদালতে, বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট। সো বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট মামলা দায়ের করা যায়, এটা আমলযোগ্য হতে পারে, আমল অযোগ্য হতে পারে। এবং বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলা করা হয় এই মামলাটা পরবর্তীতে নাম হয় কি সিআর মামলা বা কমপ্লেইন রেজিস্টার্ড কেস। সো জিআর নন জিআর সম্পর্কে অলরেডি আমরা আলোচনা করেছি, সো ওটার এই মুহূর্তে আলোচনা না করি। কিন্তু নালিশি মামলা কার কাছে দায়ের করা যায় এটা নিয়ে আমরা অনেকে সন্দিহান, বাট এটার উত্তর আমরা জানি। আপনাদের মনে আছে কিনা যে আমরা এর আগের ক্লাসে পড়ছি যে আমলে নিতে পারে কে কে, মনে আছে? আমল নিতে পারে সিএমএম মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এমএম মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে মহানগর এলাকায় যারা যারা আমলে নিতে পারে তাদের কাছেই মামলা করা যায়, তাদের কাছেই নালিশি মামলা দায়ের করা যায়। তার মানে সিএমএম এর কাছে মামলা করা যায়, এমএম এর কাছেও মামলা করা যায়। আর জেলা পর্যায়ে আমলে নিতে পারে কে কে পারে, দেখেন সিজেএম পারে, মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে। আর অন্য কোন ম্যাজিস্ট্রেট যারা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে মহানগর আদার দেন মেট্রোপলিটন এরিয়া এটা পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের আরেক নাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর বলেন বলেন একেবারে আলোচনা শুনেন, এই জায়গায় পড়ি নাই, প্রশ্নটা মনে রাখেন, এখনো আমরা প্রশ্ন করা শুরু করি নাই। সো কোর্টে যে মামলাটা করে তাহলে সেই ক্ষেত্রে মানে ম্যাজিস্ট্রেটের কাছে যে সিএমএম বলেন, এমএম বলেন, সিজিএম বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, বা যাদেরকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, যে যাদের কাছে মামলাটা করে এই মামলার নাম হচ্ছে কি নালিশি মামলা। তো নালিশি মামলা কিন্তু অ্যাকচুয়ালি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করা যায় না। সো এই যে আমরা দুই প্রকার বললাম, থানায় আর বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে, এই দুই প্রকার ছাড়াও ফৌজদারি আর এক প্রকারের মামলা আছে, বাট সেইটা আমরা এখানে আলোচনা করব না। সেই মামলাটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। ওই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আমরা কি মামলা করি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আমরা মামলা করি ওই যে আপনার 107 থেকে 110 শান্তিরক্ষা সদাচনের মুসলেখা, এছাড়া 144 145। সো ওইগুলো আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলাগুলো করে ওটা না জিআর না নন জিআর না সিআর, এটা কিছুর মধ্যে পড়ে না, ওটা হলো পিটিশন মামলা। সো এখন প্রশ্ন হলো যে মামলা তাহলে আমি আগে করব কোথায়? আমি কি যে কোনো অপরাধ যদি সংগঠিত হয় তাহলে কি আমি প্রথমেই থানায় যাব নাকি প্রথমেই কোর্টে যাব? এটার কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আপনি থানায়ও যেতে পারেন, আপনি কোর্টেও
যেতে পারেন, তবে সাধারণত গুরুতর অপরাধের মামলাগুলো থানায় হয়, যেরকম খুন, ডাকাতি, তারপরে গুরুতর জখম, একেবারে হানাহানিতে হাত পা ভেঙে গেছে, মরার মতো অবস্থা, এই মামলাগুলো সাধারণত সিআর ফরম্যাটে কি হয় না। তো তারপরও দেখা গেল যে আপনি মামলা করতে গেলেন থানায়, থানা কর্তৃপক্ষ মামলা নেয় নাই, তখন না নিলে তো কিছু করার নাই, তখন আমরা গিয়ে নাম মামলা করি কোথায়? ম্যাজিস্ট্রেটের কাছে। তখন ম্যাজিস্ট্রেট উনি ইচ্ছা করলে এটা সিআর মামলা হিসেবে রেকর্ড করতে পারে, অথবা উনি ইচ্ছা করলে থানা কর্তৃপক্ষের নির্দেশ দিতে পারে যে আপনি এটা জিআর মামলা হিসেবে রেকর্ড করেন, এফআইআর হিসেবে রেকর্ড করেন। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে একটা ফৌজদারি মামলা কি থানায় করা বাধ্যতামূলক? বাধ্যতামূলক না, এটা থানায়ও করা যায়, এটা কি ম্যাজিস্ট্রেটের কাছেও করা যায়। এখন আমরা আমাদের প্রশ্নের উত্তরে আসি। দেখেন যে ফৌজদারি মামলা ফৌজদারি কার্যবিধি 1898 বিধান মতে দুই ভাবে ফৌজদারি মামলা দায়ের করা যায়, যথা 154, 155 ধারায় মামলা দায়ের, আর 200 ধারা মতে আদালতে মামলা দায়ের। তাহলে 154 এবং 155 ধারা মতে আমরা যে মামলাটা করতেছি এটা কোথায়? থানায়। আর 200 ধারা মতে আমরা মামলা করতেছি কোথায়? আদালতে। এখন বলেন, আপনার প্রশ্ন বলেন। হম মানে আপনার প্রশ্নটা হলো কি যে 200 ধারার মধ্যে কেন লিখলাম, তাই? আচ্ছা, ধন্যবাদ। দেখেন এই জায়গায় ধারা বলতে বোঝানো হচ্ছে এত ধারা মতে মামলা দায়ের মতে, মানে মামলাটা এই ধারায় হচ্ছে না, মামলাটা তো দণ্ডবিধির ধারায় হচ্ছে বা বিশেষ আইনের ধারায় হচ্ছে, কিন্তু 154, 55 কি এই ধারার বিধান মতে দায়ের করা হচ্ছে কোথায়? থানায়। আবার 200 ধারা মতে, মানে 200 ধারার বিধান মতে দায়ের করা হচ্ছে কোথায়? আদালতে। মানে 200 ধারার বিধান মান্য করা এই জায়গা বাধ্যতামূলক। এখন তার মানে এই না যে এই মামলাটা হচ্ছে 200 ধারায়, মামলাটা তো হচ্ছে সাবস্টেন্টিভ লতে, মানে হোক সেটা দণ্ডবিধি, হোক সেটা যৌতুক নেওয়া দায়, যে কোনো বিশেষ আইনের অধীনে। বুঝতে পারছেন? তো এখানে 200 ধারা কেন লিখলাম? কারণ আপনি কোর্টে গেলে যখন আপনি সিআর মামলা দায়ের করতে যাবেন, মামলায় কোনো অর্ডার হোক বা না হোক সবার আগে অনুসরণ করবে 200 ধারা। 200 ধারা হলো জবানবন্দি গ্রহণ করা হয়। যারা কোর্টে যান তারা দেখবেন ওই ফাইলিং এর সময় ডাকে যে ফাইলিং শুরু, তখন নালিশকারীরে ডাক দেয়, নালিশকারী মানে যে মামলা করতে গেছে, সে কাঠগড়ায় দিয়ে দাঁড়ায়, তার আইনজীবী তার জবানবন্দি নাই, যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না, আপনার নাম কি, এই বয়স কত, এই আসামিরা কে, অমুক অমুক, কি ঘটনা ঘটছে বলেন। তো এই যে জবানবন্দিটা উনি বলতেছে মুখ দিয়া, ম্যাজিস্ট্রেট মহোদয় এজলাসে বসে কি ওইটা কি লিখতেছে। তো এই যে জবানবন্দি রেকর্ড করতেছে এটা বাধ্যতামূলক ভাই। এই জবানবন্দি রেকর্ডের কথাই বলা আছে কত ধারায়? ফৌজদারি কার্যবিধির 200 ধারা। এখন ওই মামলায় উনি যে আদেশই দেখ না কেন, আমলে নেক, তদন্ত দেখ, খারিজ করুক, যাই করুক না কেন, ওনার এই 200 ধারা বিধান আগে মান্য করতে হবে। 200 ধারা মান্য না করে উনি অন্য কোনো স্টেপে যাইতে পারবে না। বোঝা গেছে? তাহলে এখন যদি আমরা দেখি যে ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি দরখাস্ত দাখিল করলে আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি 1898 এর 200 ধারা মতে ফরিয়াদির শপথ গ্রহণ পূর্বক পরীক্ষা করে আবেদনের উল্টো পৃষ্ঠায়, দেখছেন এটা আন্ডারলাইন করেন, আবেদনের কোথায়, মানে আপনি যে লিখিত দরখাস্তটা দিয়েছেন ওটার তো নালিশি দরখাস্ত বলতেছে, তো আপনার জবানবন্দিটা লিখবে কোথায়? আবেদনের উল্টো পৃষ্ঠায়। তার জবানবন্দি রেকর্ড করে এবং প্রসেস ইস্যুর মাধ্যমে যে মামলার উদ্ভব হয় তাকে কমপ্লেইন্ট রেজিস্টার্ড কেস বা সিআর মামলা বা নালিশি মামলা বলে। তাহলে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে যে মামলার উদ্ভব হচ্ছে তাকে কি বলে? কমপ্লেইন্ট রেজিস্টার্ড কেস বা সিআর মামলা বা কি নালিশি মামলা। ফৌজদারি কার্যবিধি 1898 4-1 জ ধারা মতে, এই যে 4-1 জ, এটা আপনার মনে না রাখলেও চলবে। আপনি বলতে পারেন যে ফৌজদারি কার্যবিধি 1898 সংশ্লিষ্ট ধারা মতে, বা সংশ্লিষ্ট ধারা না দিয়ে বলতে পারেন যে 4 ধারা মতে। হ্যাঁ, নালিশি দরখাস্ত বলতে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেটের নিকট, আন্ডারলাইন করবেন, কোন ব্যক্তি কর্তৃক কোন অপরাধ সংগঠনের গোল দিবেন লিখিত বা মৌখিক অভিযোগ করাকে বোঝায়। মানে হতে পারে এটা লিখিত অথবা হতে পারে এটা কি মৌখিক। যদিও বাস্তবে বর্তমানে আমাদের আদালতে মৌখিক নালিশি মামলা দায়েরের নজির নাই, বাট তার মানে এই না যে উনি রেকর্ড করতে
পারবে না। আইনে ওনার ক্ষমতা আছে, কিন্তু বর্তমানে আমাদের প্রচলন নাই, প্র্যাকটিসে নাই, বাট ইচ্ছা করলে যে কোনো সময় নিতে পারে। তো নালিশি দরখাস্ত যদি আসে, যে কোনো প্রশ্ন, দেখেন আপনারা এখানে একটি নালিশ দায়ের করা হলে কোন কোন ধারার বিধান অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়, এটা হলো প্রশ্ন। এখন আমি প্রথমে যে কোনো প্রশ্ন সরাসরি প্রশ্ন যা জানতে চেয়েছে ওটার উত্তরে যাব না, আগে আনুষঙ্গিক 2-4 কথা আমি এখানে কি বলে নিব। আগে এখানে বলে নিলাম যে নালিশ আসলে কি, বুঝতে পেরেছেন? এখন আমরা চলে আসি যে নালিশ গ্রহণ করতে পারে। এই যে দেখেন, যে নালিশ গ্রহণ করতে পারে মানে হলো কার কাছে এই মামলা করা যায়। 190 ধারা অনুসারে, এই যে এগুলো একটু আন্ডারলাইন করেন, 190 ধারা অনুসারে এই যে এখানে দেখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, নাকি সিএমএম বলে না, নাকি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পাইছেন? তারপরে দেখেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, পাওয়া গেছে না? তারপরে দেখেন বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ম্যাজিস্ট্রেট। তাহলে কে কে পারে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে, বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। আর মনে রাখবেন, যারাই অপরাধ আমলে নিতে পারে, যারাই অপরাধ আমলে নিতে পারে তাদের কাছেই কি করা যায়? মামলা করা যায়। তাহলে যারাই অপরাধ আমলে নিতে পারে তাদের কাছেই মামলা করা যায়। অর্থাৎ 190 এক ধারায় উল্লেখিত অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের মাধ্যমে একটি ফৌজদারি মামলা দায়ের করা যায়। তাহলে আমরা তার কাছে নালিশি মামলা দায়ের করা যায়, এটা কিন্তু প্রশ্নে নাই, আছে নাই, বাট তারপরও আমরা এটা আমার উত্তরপত্রে লিখবো যাতে আমার প্রশ্নটা আরো ভালো মার্ক পাওয়া যায়। আর অনেক সময় আমরা যখন জামিনের দরখাস্ত লিখি, আপনারা ভেবে পান না যে আমরা জামিনের দরখাস্তটা কার বরাবর লিখবো। তো আমলি আদালত যারা যারা পরিচালনা করে তাদের বরাবরই কি লেখা যাবে, কোনো সমস্যা নাই। এখন আমরা চলে আসি মূল প্রশ্নের অংশ। দেখেন এতক্ষণ ধরে যেটা আমরা আলোচনা অ্যাকচুয়ালি যেটা জানতে চাইছে সেটা চলে আসবে এখন। দেখেন যে সেটা হলো নালিশ দায়ের করা হলে যে ধারার বিধান অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয় বা নালিশি মামলায় ম্যাজিস্ট্রেট পদক্ষেপ সমূহ। মানে আপনি যখন ম্যাজিস্ট্রেটের কাছে 200 ধারায় নালিশি মামলা দায়ের করলেন তখন কি পদক্ষেপ গ্রহণ করা হয়, উনি 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে এ মামলায় কি কি পদক্ষেপ তিনি নিতে পারেন। দেখেন আমরা এই জায়গা পড়ার আগে, যেহেতু আমরা সবাই জায়গা প্রিলি পাস করে এসেছি, এবং আমি একটু ধারণা দেই, তারপরে এই জায়গা আমরা একটু মিলাই। দেখেন প্রথমে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ওনার কাছে যদি মনে হয় যে এই ঘটনার সত্যতা আছে, আসলেই স্বামী ওয়াইফের কাছে যৌতুক চাইছে, মনে হচ্ছে জবানবন্দি নেওয়ার পরে, তাহলে এটা আমলে নিবে। আমলে নেওয়া মানে হলো উনি প্রাথমিকভাবে বিচারার্থে গ্রহণ করবেন, টেকিং কগনিজেন্স। আমলে নেওয়া মানেই হলো 190 ধারায় ম্যাজিস্ট্রেট আমলে নাই, আর আমলে নেওয়া মানে হলো 204 ধারায় সমন অথবা পরে নিবে। বুঝেন কিনা? আমলে নেওয়া মানে কি? 204 ধারায় সমন অথবা পরে। আর আমলে নিচ্ছে কত ধারায়? 190 ধারায়। তাহলে আমি প্রথম যেটা লিখতে পারি সেটা হলো যে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে ঘটনার সত্যতা আছে, তাহলে আমলে নেবে 204 ধারায় প্রসেস ইস্যু করবে, আমলে নেবে 190-তে। আর এই হলো 204 ধারায় প্রসেস ইস্যু করা। আর প্রসেস ইস্যু করা অর্থই হলো সমন অথবা পরে নিতে। বোঝা গেল? এখন ধরেন 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ওনার কাছে মনে হয়েছে যে না, আমলে নেওয়া যাচ্ছে না, আবার ঘটনার সত্য মিথ্যাও মনে হচ্ছে না, সত্য মনে হচ্ছে না, তার মানে এটা আরো একটু নিশ্চিত হওয়া দরকার, একটু অনুসন্ধান বা তদন্ত করা দরকার। তখন তিনি এই অনুসন্ধান বা তদন্তের নির্দেশ দিবে। আমলে তো নিচ্ছেন না, আমলে নেওয়ার জন্য বা খারিজ করবে কিনা, খারিজ করার জন্য আর একটা টেস্ট দেওয়া দরকার। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার প্রথমেই শনাক্ত করে ফেলছে এই রোগ হয়েছে, তাহলে তো ডাক্তার টেস্ট দেয় নাই, সরাসরি ওষুধ দিয়ে দিছে। আর ডাক্তারের কাছে মনে হচ্ছে যে এই রোগ হয়েছে কি হয় না, উনি কনফিউজড, তার মানে উনি ব্লাড টেস্ট
দিবে। এই যে টেস্ট মানে হলো তদন্ত বা অনুসন্ধান। তদন্ত বা অনুসন্ধান দেয় কত ধারায়? 202 ধারায়। তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন যখন ফেরত আসবে, মানে ডাক্তারের টেস্ট যখন কি ফেরত আসবে, তখন তো উনি দেখবে হয় রোগ হয়েছে নাহলে হয় নাই। তাহলে যদি দেখে তদন্ত বা অনুসন্ধান রিপোর্ট আসার পরে যে আসলেই এই ধরনের ঘটনা ঘটছে, তাহলে তিনি আমলে নিবে 190-তে। আর যদি দেখে যে না এই ধরনের ঘটনা ঘটে নাই, তাহলে খারিজ করবে 203 ধারায়। তার আগে একটু বলে রাখা ভালো ছিল যে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে যদি ওনার কাছে প্রথমেই মনে হয় যে ঘটনা সত্য, তাহলে তো 190-তে আমলে নিল। আর যদি প্রথমেই মনে হয় যে না এরকম কোনো ঘটনাই ঘটেনি, তাহলে খারিজ করবে 203 ধারায়। তাহলে আমলে যেরকম 190 ধারায় সরাসরি নেওয়া যায়, আবার খারিজও 203 ধারায় সরাসরি করা যায়। আবার আমলে নেওয়া বা খারিজ এটা তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন দেখেও করা যায়। তদন্ত প্রতিবেদন আসার পরে আমলে নেওয়া যায়, তদন্ত প্রতিবেদন আসার পরে দেখে কি করা যায়? খারিজ করা। তাহলে আমরা অনেকগুলো ধারা করে ফেললাম। দেখেন, আমলে নেয় 190, আর আমলে নেওয়া মানে হলো 204 ধারায় প্রসেস ইস্যু করা, নাকি? আমলে যদি মনে করে যে 200 ধারা জবানবন্দি নেওয়ার পর এরকম কোনো ঘটনা ঘটে নাই, তাহলে খারিজ করবে কততে? 203। যখন উনি 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ওনার কাছে মনে হচ্ছে যে আমলে নিব নাকি খারিজ করবো, উনি সন্দিহান, তখন তদন্ত বা অনুসন্ধানের আদেশ দিবে কত? 202। এবং তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন যখন আসবে, তখন উনি আবার এটা কি করতে পারে? ওই আমলেও নিতে পারে, খারিজও করতে পারে। দেখেন, এই যে আমরা এখন 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর কোনোটাই করে নাই, উনি 201 ধারায় এই নালিশ ফেরত পাঠাতে পারে, যদি দেখে যে এই মামলাটা ওনার কাছে না হয়ে হওয়া উচিত ছিল আর একজনের কাছে। এই মামলাটা করছে ধরেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে, গুলশান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বাট অ্যাকচুয়ালি এই মামলাটা হওয়া উচিত ছিল বাড্ডা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে গুলশান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই মামলাটা 201 ধারায় বাড্ডা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে ফেরত দিবে। কত ধারায়? 200। তাহলে ফেরত পাঠাচ্ছে 201। বুঝছেন? আচ্ছা, ধরেন 201-এ ফেরতও দেয় নাই, আমলেও নেয় নাই, খারিজও করে নাই, তদন্ত অনুসন্ধান কিছুই করেনি। উনি ইচ্ছা করলে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ওনার যদি মনে হয় যে এই মামলা সিআর মামলা হওয়া উচিত না, এই মামলা গুরুতর অপরাধ, এই মামলা জিআর মামলা হওয়া উচিত, তখন নিকটস্থ থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে নির্দেশ দিবে। তখন কিন্তু আর এটা সিআর থাকতেছে না। উনি 200 ধারায় জবানবন্দি নিতে বটে, বাট অফিসিয়ালি ওটা জবানবন্দি হয় নাই, উনি রেকর্ড করে নাই, মানে সিআর হিসেবে রেকর্ড হয় নাই। জবানবন্দি বাস্তবে নিচ্ছে, নেওয়ার পরে কিন্তু ওই নির্দিষ্ট ফর্মে জবানবন্দি রেকর্ড করে নাই, উনি ওটা পাঠাই দিবে এজাহার হিসেবে রেকর্ডের, এফআইআর হিসেবে রেকর্ডের জন্য। তখন ওইটা এফআইআর হবে, তখন আর এটা সিআর থাকতেছে না। এই যে 200 ধারা জবানবন্দি নেওয়ার পরে অ্যাকচুয়ালি এই জায়গা 200 ধারা জবানবন্দি নিচ্ছে মৌখিক ভাবে, কিন্তু অফিসিয়ালি এটা রেকর্ড হচ্ছে না। উনি শুনেই 156(3)-এ ওসি সাহেবকে নির্দেশ দিচ্ছে যে তুমি এটা রেকর্ড করো, এফআইআর হিসেবে রেকর্ড করো। তাহলে এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়লাম, এর কোনোটাই করতে কিন্তু আমলি আদালতের যে ম্যাজিস্ট্রেট, এটা উনি কিন্তু করতে বাধ্য না। উনি করতেও পারে, আবার কি নাও পারে। বুঝেন কিনা? এখন প্রশ্ন হলো যে, একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, সেই প্রশ্নটা হলো যে জবানবন্দি তো নেয় কত ধারায়? 200 ধারায়। একটু দাঁড়ান, একটা ফোন আসছে। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন পরে নিচ্ছি, আগে আমরা একটু এটা শেষ করে নিই। দেখেন, তো যে কথা বলতেছিলাম যে জবানবন্দি তো গ্রহণ করতেছে 200 ধারায়। পরীক্ষায় প্রশ্ন আসে যে জবানবন্দি কি গ্রহণ করা বাধ্যতামূলক, কোন কোন ক্ষেত্রে বাধ্যতামূলক না। সাধারণত জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক, তবে কিছু কিছু ক্ষেত্র আছে এই সকল ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার দরকার নাই। সেই ক্ষেত্রগুলো কি? যদি স্বয়ং আদালত বাদী হয়ে মামলা করে, নালিশকারী জায়গা কোনো ব্যক্তি না, নালিশকারী স্বয়ংকে আদালত, তাহলে এই জায়গায় জবানবন্দি নেওয়ার দরকার নাই। যদি স্বয়ং কোনো সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত কোনো মামলা করে, তাহলে দরকার নাই। আর আরেকটা ক্ষেত্র আছে, সেটা আমরা প্রশ্ন পড়ার সময় আলোচনা করতেছি। তাহলে আদালত মামলা করে জবানবন্দির দরকার নাই, আর সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত মামলা করলে জবানবন্দি গ্রহণ করার দরকার নাই। এই হলো আমরা যা পড়লাম তার একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। এখন আমরা একটু পড়ি। দেখেন,
দেখেন, ফরিয়াদির জবানবন্দি গ্রহণ। এখন যদি বলেন স্যার ফরিয়াদি কে, ফরিয়াদি নালিশকারী অভিযোগকারী একই। ফরিয়াদি নালিশকারী অভিযোগকারী কি বলেন? একই। ফৌজদারি কার্যবিধি দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 এর 200 ধারা মতে, কত ধারা? 200 ধারা মতে কোন ক্ষতিগ্রস্ত সংক্ষুব্ধ ব্যক্তি কে, ক্ষতিগ্রস্ত সংক্ষুব্ধ ব্যক্তি, সংক্ষুব্ধ বানানটা ভুল আছে এখানে, বর নিচে ধ হবে, একটু ঠিক করে নেন। বয় ধ হবে, স্ক্রিনে দেখাচ্ছি, বয় ধ, সংক্ষুব্ধ। পারছেন? কোন ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ক্ষতিগ্রস্ত সংক্ষুব্ধ ব্যক্তি বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি দরখাস্ত দাখিল হবে, দাখিল লেখা আছে, দাখিল করলে কি হবে বলেন? দাখিল করলে আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ফরিয়াদির শপথ গ্রহণ পূর্বক পরীক্ষা করে জবানবন্দির সারাংশ লিপিবদ্ধ করবেন। শপথ অবশ্যই জায়গায় শপথ বাক্য পাঠ করতে হবে। যদি বলেন স্যার শপথ বাক্য কি, ওই জায়গায় জিজ্ঞাসা করে যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। এবং ফরিয়াদি ও ম্যাজিস্ট্রেট নিজে তাতে স্বাক্ষর করবেন। মানে এই যে তার জবানবন্দিটা রেকর্ড করলে এই জায়গায় দুইজনই স্বাক্ষর করবে, যিনি নালিশটা দায়ের করছে তিনিও স্বাক্ষর করবেন, আর যার বিরুদ্ধে দায়ের মানে তিনি ম্যাজিস্ট্রেট নিজেও স্বাক্ষর করবেন। যে মামলা করতেছে সেও করবে, ম্যাজিস্ট্রেটও করবে, এলো কথা। ফৌজদারি কার্যবিধি 1898 এর 200 ধারার মতে ফরিয়াদি ওই সময় আরো সাক্ষী উপস্থিত করলে ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে উক্ত সাক্ষীদের হলফপূর্বক জবানবন্দি লিপিবদ্ধ করতে পারে। এখন সাক্ষী যারা আছে তাদেরও জবানবন্দি রেকর্ড করতে পারে, বাট সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা বাধ্যতামূলক না। 200 ধারা অনুসারে অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ফরিয়াদির জবানবন্দি গ্রহণ করতে বাধ্য। এই যে দেখেন, জবানবন্দি গ্রহণ করতে কি বলেন? বাধ্য। এই যে সুন্দরভাবে বলে দিচ্ছে যে জবানবন্দি গ্রহণ করতে বাধ্য। দেখছেন? তো এখন প্রশ্নে যেটা আসে, আমরা যদি দেখি যে ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই, যে ক্ষেত্রে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নেই, এটা আমাদের জানতে হবে। দেখেন যে ফৌজদারি কার্যবিধি 200 ধারা অনুসারে নালিশকারীর জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই কোন কোন ক্ষেত্রে দেখেন। যে ক্ষেত্রে, আন্ডারলাইন করবেন, লিখিত আকারে নালিশ দায়ের করা হয়। কি আকারে? লিখিত আকারে। যে ক্ষেত্রে নালিশটা করা হয় কি আকারে? লিখিত আকারে। এখন একটা কথা শুনেন, আমি একটু ব্যাখ্যা দিই তারপরে এটা পড়ি। সেটা হলো যে একটু আগে আমি বললাম যে বলেন তো মামলা কি সরাসরি সিজিএম বা সিএমএম এর কাছে করা যায় কিনা? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে করা যায় কিনা? অবশ্যই যায়। যারা আমলে নিতে পারে তার ভিতর তো ইন্দ্রা দুজন আছে। তো ইন্দ্রা যখন আমলি আদালত স্বয়ং সিজিএম বা সিএমএম ওনারা ওই মামলাটা আমলে নিয়ে ইচ্ছা করলে ওই মামলাটা ট্রান্সফার করতে পারে ওনার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে 192 ধারায়। 192 ধারায় ট্রান্সফার করে অনুসন্ধান বা বিচারের জন্য। কি বলে? অনুসন্ধান বা, অর্থাৎ ধরেন আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমার কাছে একজন মামলা করছে, আমি এটা মামলাটা নিয়েই সাথে সাথে আমার অধীনস্থ ম্যাজিস্ট্রেট আবিদ সাহেব ওনার কাছে পাঠিয়ে দিছি যে আপনি এটা অনুসন্ধান বা বিচার করে। এই যে আমি রিসিভ করে পাঠাচ্ছি কত ধারায়? 192 ধারায়। কিসের জন্য? অনুসন্ধান বা বিচার। অনুসন্ধান বা বিচার। এখন এখানে একটা বিষয় খেয়াল করবেন, বিথিকা মামলা করতে আসছে ধরেন আমার কাছে, আমি সিজিএম, আমি যদি এই জায়গায় ওনার জবানবন্দি নিয়ে মামলাটা আবিরের কাছে ট্রান্সফার করি, তাহলে আমি তো একবার জবানবন্দি নিছি, তাহলে আবিরের কাছে পাঠাইলাম, আবিরের আর জবানবন্দি নেওয়ার দরকার নাই। বুঝেন কিনা? 192 ধারায় ট্রান্সফারের পূর্বে সিজিএম বা সিএমএম যদি জবানবন্দি নেয়, তাহলে যার কাছে ট্রান্সফার করলো তার আর জবানবন্দি নেওয়ার বাধ্যতা নেই। কিন্তু বিথিকা আসছে, আমি জবানবন্দি না নিয়েই মামলাটা রিসিভ করেই আবিরের কাছে পাঠাই দিছি, তাহলে তো আমি জবানবন্দি রেকর্ড করি নাই, তাহলে এখন আবির জবানবন্দি রেকর্ড করতে বাধ্য। মানে জবানবন্দি একবার নিতেই হবে, হয় 192 ধারায় ট্রান্সফারের আগে, নাহলে 192 ধারায় ট্রান্সফারের পরে। এই হলো কথা। সো দেখেন, যে ক্ষেত্রে লিখিত আকারে নালিশ দায়ের করা হয় সেই ক্ষেত্রে 192 ধারার অধীন মামলা স্থানান্তর করার পূর্বে নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করার প্রয়োজন
নেই। বুঝছেন? যে কোনো মামলায় যে ক্ষেত্রে আদালত লিখিত আকারে নালিশ দায়ের করে, তাহলে এছাড়া যে ক্ষেত্রে কি বলছে, কি মামলায়, যে কোনো মামলায় গোল দিবেন আদালত। কে কে মামলা করছে? আদালত। যে কোনো মামলায় মামলাটা করবে বাদী কে? আদালত। আদালত লিখিত আকারে নালিশ দায়ের করে, তাহলে সেক্ষেত্রেও জবানবন্দি রেকর্ডের দরকার নাই। তারপরে দেখেন, বা গোল দিবেন সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনে লিখিত আকারে নালিশ দায়ের করে, সেই অফিসিয়াল দায়িত্ব পালনে, এই শব্দটা গোল দেন, সরকারি কর্মকর্তা গোল দিবেন অফিসিয়াল দায়িত্ব পালনে, এটা একটু গোল দিবেন যাতে মনে থাকে। অফিসিয়াল দায়িত্ব পালনে লিখিত আকারে, অবশ্যই হতে হবে লিখিত আকারে নালিশি দরখাস্ত দায়ের করে, সেই ক্ষেত্রেও নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণের প্রয়োজন নেই। ওই যে আপনাদের মনে আছে কিনা যে তদন্তকারী কর্মকর্তা 161-এ জবানবন্দি রেকর্ডের জন্য সাক্ষীরে তলব করছে 160 ধারায়, 160 ধারায় তদন্তকারী কর্মকর্তা তলব করছে, বাট সে আসে নাই। তাহলেও ওই সরকারি কর্মকর্তা দণ্ডবিধির 174 ধারায় সিআর মামলা করবে। এই ক্ষেত্রে ওনার জবানবন্দি রেকর্ডে মানে জবানবন্দি দেওয়া বাধ্যতামূলক না, যদি সেটা হয় কি লিখিত। কিন্তু কোন সরকারি কর্মকর্তা যদি ধরেন একজন প্রাইমারির শিক্ষক বা একজন মহিলা পুলিশই ধরেন, উনি ওনার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতেছে, বলেন তো, উনি তো সরকারি কর্মকর্তা, স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতেছে, বলেন তো জবানবন্দি রেকর্ড করা বাধ্যতামূলক কিনা? অবশ্যই বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক? কারণ এটা তো তার অফিসিয়াল দায়িত্ব পালন না। বুঝা গেছে? তারপরেরটা দেখেন, তারপরটা আমরা জানি, যখন 192 ধারার অধীন একটি মামলা হস্তান্তর করা হয়েছে এবং যে ম্যাজিস্ট্রেট হস্তান্তর করেছে তিনি ইতিমধ্যে নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করলে, মানে 192 ধারায় স্থানান্তরের পূর্বে যদি তিনি জবানবন্দি রেকর্ড করে যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হলো, তিনি জবানবন্দি নিতে বাধ্য থাকবে না। যদি জবানবন্দি নিয়ে পাঠায়, যার কাছে পাঠাইলো সে নিতে বাধ্য না, আর যদি না নিয়ে পাঠায়, যার কাছে পাঠাইলো সে নিতে বাধ্য। এ হলো কথা। তো এখন কে জানি প্রশ্ন করতে চাইছিলেন, প্রশ্ন করেন। মাহবুব সাহেব নাকি? জি স্যার, আমি স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, এই যে স্যার আমরা যেমন স্যার আদালতে সিআর মামলা যেটা নালিশি মামলা 200 ধারায় করি স্যার। হুম। এখন স্যার এই মামলাটা তো স্যার এক গুরুতর আঘাতের বিষয়ও স্যার মামলাটা হইতে পারে। এখন এই মামলাটা যখন স্যার মাননীয় আদালত যখন দেখলো স্যার যে এটা তো সিআর মামলা হবে না, এটা জিআর মামলা হবে, তা হুম। মামলাটা নিকট নিকটতম থানায় ট্রান্সফার করে দিল 156(3) ধারায়। কিন্তু স্যার নিকটতম থানার ওসি বা যে ইনচার্জ যে আছে, উনি যদি মামলাটা রেকর্ড না করে বা জিআর হিসাবে গ্রহণ না করে, তখন কি করবো স্যার? মানে ম্যাজিস্ট্রেট পাঠানোর পরেও রেকর্ড করে নাই, তাই? হ্যাঁ জি স্যার, সেটা তখন কি বলতেছেন? হবে স্যার? জি স্যার, জি স্যার, জি ম্যাজিস্ট্রেটের স্যার। পাঠানোর পরে যদি রেকর্ড না করে, ওই পুলিশের চাকরি থাকবে? আমার তো মনে হয় থাকবে না স্যার। তাহলে তো আপনি উত্তর জানেন। ওনারা তো শোকজ করে পাঠাবে যে কেন আপনি নেন নাই, কিন্তু আদালতের আদেশ অমান্য করছে। বুঝছেন? জি স্যার, প্রশ্ন এটা আছে স্যার, এবং একটু স্যার আমাদের নীলফামারী করে স্যার একটু প্র্যাকটিক্যাল একটু এরকম মামলাও হয়েছিল স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ, দুইটাই আছে স্যার একই সাথে, কি হয়েছে? মানে একই রকম একটা সেম মামলা হয়েছিল স্যার। পরে কি তারপরে থানার স্যার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ড করে নাই? পরে স্যার ওনাকে শোকজ করছিল, উনি স্যার ব্যাখ্যা দিছিল আদালতে আসিয়া। কি ব্যাখ্যা দিছে? পরে বলছিল যে ব্যাখ্যা দিছিল যে এই এই ব্যাখ্যা আছে স্যার। আমার কাছে আসছিল, আমি বলছিলাম যে মামলাটা হবে না। পরে আহ, আমার কথা না শুনে তারা নিকটতম আদালতে গেছি। তা ওসির বক্তব্য ছিল স্যার যে আমি দুই পক্ষকে আপোষ করে দেবো, এই কারণে মামলাটা আমি নেইনি, এখন সমঝোতা সে, করে দিই। আচ্ছা পরে আদালত কি বলছে বলেন। আদালত বলছে যে এটা তো আপনার বিচার না, আপনাকে মামলা দেওয়া হয়েছে, আপনি মামলা নেবেন, কিন্তু আপোষ আপোষ মীমাংসা বা মধ্যস্থতা এটা তো আপনার 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 কাজ। জি। বলেন। তারপরে তখন ওই একটা একটা প্রশ্নের উত্তর দিছে বারবার যে স্যার এটা আমার বিষয় ছিল, নজরে ছিল, তাই এই জন্যই রেকর্ড করি নাই। পরে তার লাস্টে জন্য কি স্যার আদেশ এটা দিছে আমি ম্যাজিস্ট্রেট? ম্যাজিস্ট্রেট স্যার মামলায় পরে স্যার মামলা হয়েছে স্যার, মামলাটা একবারে ইয়া আপনার এফআইআর হয়েছে স্যার। তাহলে আপনার প্রশ্নের ভিতরে তো আপনার উত্তর আছে। জি স্যার, উত্তর আছে স্যার, তারপরে আপনার প্রশ্নটা করলাম স্যার যে এরকম হয় কি না স্যার। ওই যে যে হয় ধরেন, উনি ইচ্ছা করলে তো
ওই ওসি সাহেবের বিরুদ্ধে উনি ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে পদক্ষেপ নিতে পারেন, যে আপনার এবং কি এটা স্যার এখতিয়ার একটা আছে। কারণ প্রভাবশালী। আমাদের আমাদের বাংলাদেশে থানায় বসে ধর্ষণের মামলা মীমাংসা করে, জমি জমার মামলা মীমাংসা করে সালিসি বসায়, বাট তাদের তো আইনগত ভাবে কোনো এখতিয়ার নাই। আইনগত না ভাবে স্যার, এখতিয়ার এখতিয়ার আছে নাই। কার? আইনগত ভাবে ম্যাজিস্ট্রেট বা দায়রা জজেরও তো সকল মামলা আপস করার এখতিয়ার আছে? নাই, সকল মামলা কিন্তু আপস করার এখতিয়ার নাই। সো এটা মনে রাখতে হবে। প্রভাবশালী ছিল তো স্যার, এক পক্ষ দেখ, প্রভাবশালী এখন ছিল, এক বুঝতে পক্ষ পারছেন স্যার তো? জি প্রভাবশালী জি ছিল জি, না। এখন বুঝতে পারছেন আশা করি। জি স্যার, প্রশ্ন জি, পাচ্ছি স্যার, ঠিক জি আছে। স্যার। আর কারো প্রশ্ন আছে বলেন? আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, এখন তাহলে আমরা 200 ধারা মোটামুটি ভালোভাবে বুঝছি। 200 ধারা আছে জবানবন্দি, আর জবানবন্দি গ্রহণ করা কখন বাধ্যতামূলক না। শুধু এখান থেকে প্রশ্ন আসতে পারে, দেখেন এইভাবে প্রশ্ন আসতে পারে। বর্তমানে প্রশ্নের প্যাটার্ন এমন না যে আপনার একেবারে 10-12 মার্কের প্রশ্ন দিবে। এই জায়গা 3-4-5 মার্কও দিতে পারে। দিল যে নালিশি দরখাস্ত কার কাছে দায়ের করা যায়, জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক কিনা, কোন কোন ক্ষেত্রে বাধ্যতামূলক না আলোচনা করুন, 5 মার্ক। এভাবেও আসতে পারে। আচ্ছা, যখন দেখবেন যে আমার প্রশ্ন ছোট হয়ে যাচ্ছে, তখন ওই ধারাতে দরকার হলে একটা উদাহরণ দিয়ে দিবেন, যে অমুক একজন সরকারি কর্মকর্তা, তো সে একজন তদন্তকারী কর্মকর্তা, সে যায় নোটিশ দিছিল, সে ঘটনা সম্পর্কে জ্ঞাত ব্যক্তি আসে নাই, যেহেতু আসে নাই, সো সে দণ্ডবিধির 174 ধারা মামলা, 174 ধারা অপরাধ করেছে। এই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাকে সিআর মামলা করতে হবে। তদন্তকারী কর্মকর্তা যদি লিখিত আকারে নালিশি দরখাস্ত দায়ের করে, এই ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক না। আচ্ছা, এখন আমরা চলে আসি যে পরেরটা দেখেন, ম্যাজিস্ট্রেটের এখতিয়ার বহির্ভূত হলে। এটা আমরা জানি, অলরেডি বলছি যে নালিশি মামলা করছেন, করার পর দেখা গেল এটা হলো তার এখতিয়ার বহির্ভূত, ওনার আসলে এটা রিসিভ করার ক্ষমতা নাই। ফৌজদারি কার্যবিধি 1898 201 ধারা মতে যে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ করা হয়েছে, সেই ম্যাজিস্ট্রেটের যদি উক্ত মামলা আমলে নেওয়ার এখতিয়ার না থাকে, তবে লিখিত, এটা আন্ডারলাইন করে, লিখিত নালিশে যথাযথ মন্তব্য লিখে, কি নালিশে? লিখিত, এটা একটু বলবেন, মানে লিখিত নালিশে যথাযথ মন্তব্য লিখে উপযুক্ত আদালতে পেশ করার নির্দেশ দিয়ে নালিশ ফেরত দিবেন। যদি সেটা লিখিত হয়, তাহলে লিখে দেবেন যে এটা অমুক আদালতে দায়ের করা হোক। আর লিখিত আকারে নালিশ দায়ের না করলে, যদি লিখিত আকারে নালিশ দায়ের না করা হয়, অর্থাৎ মৌখিকভাবে নালিশ দায়ের করা হয়, তাহলে ম্যাজিস্ট্রেট নালিশকারীকে উপযুক্ত আদালতে প্রেরণ করবে। বুঝতেন? তাহলে লিখিত আকারে নালিশ করলে ওই সরাসরি ওইটারই ফেরত পাঠাবে, আর মৌখিক আকারে নালিশ করলে লিখিত তো ওনার হাতে কিছু নাই, তাহলে ওই ক্ষেত্রে ওই লোকরে পাঠাবে যে যান আপনি অমুক আদালতে গিয়ে যান। এই এই সবকিছু আছে কত ধারায়? 201 ধারায়। অবশ্যই দেড় মামলা। আমরা যে 144 145 পড়ে এসেছি, এই আদেশগুলো দেয় কে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। উনাদের আদেশও যদি কেউ অমান্য করে, তাহলে মামলা হবে 188 ধারায় দণ্ডবিধির। এই মামলাগুলো করতে হবে কাকে? ওই ম্যাজিস্ট্রেটকে। ওই ম্যাজিস্ট্রেটকে নালিশি মামলা দায়রা আদালতে কেন, যে জায়গা মামলা করে, নালিশি মামলা যে জায়গা করে সেই জায়গায়। জি। দায়রা আদালতে কি মূল মামলা করা যায়? যায় না। দায়রা আদালতে মূল মামলা করা যায় না, মামলা করতে হয় কোথায়? ম্যাজিস্ট্রেটের কাছে। আচ্ছা, এখন আমরা চলে আসি তদন্ত বা অনুসন্ধান। সবার আগে আমার বোঝা উচিত যে তদন্ত কাকে বলে, অনুসন্ধান কাকে বলে। দেখেন, তদন্ত করে হচ্ছে পুলিশ বা অন্য কোনো ব্যক্তি যারা ক্ষমতা দিছে ম্যাজিস্ট্রেট। স্বয়ং আদালত বা ম্যাজিস্ট্রেট কখনো তদন্ত করতে পারে না। আর তদন্তের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। তাহলে তদন্ত করে পুলিশ অথবা আদালত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কি ব্যক্তি। আদালত বা ম্যাজিস্ট্রেট তদন্ত করতে পারে? পারে না। আর অনুসন্ধান করে হচ্ছে ফৌজদারি কার্যবিধি অনুসারে অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট। কে বলেন? ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট স্বয়ং। ম্যাজিস্ট্রেট বা আদালত, ম্যাজিস্ট্রেট বা আদালত চার্জ গঠনের আগে যা যা করে সবকে কিছুকেই বলে ইনকোয়ারি বা অনুসন্ধান। তাহলে ওই যে বললাম যে 200 ধারা জবানবন্দি নেওয়ার পরে ওনার কাছে যদি মনে হয় যে সন্দেহ হয়েছে যে আসলে এই ঘটনা ঘটছে কিনা, ফৌজদারি কার্যবিধি 1898 202 ধারা মতে ফরিয়াদির রেকর্ডকৃত জবানবন্দির সাথে নালিশি দরখাস্তের বিষয়বস্তুর মিল পাওয়া গেলেও
ম্যাজিস্ট্রেট ঘটনার অস্তিত্ব, ঘটনার বিষয়বস্তুর সত্যতা সম্পর্কে সন্দেহ করলে নিজে ঘটনা সম্পর্কে অনুসন্ধান করবেন, নিজে করতে পারেন অনুসন্ধান। বা আন্ডারলাইন করেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হলে তার অধীনে অন্য কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো পুলিশ অফিসার বা তিনি যাকে উপযুক্ত মনে করেন এরূপ অন্য কোনো ব্যক্তিকে তদন্ত বা অনুসন্ধানের আদেশ দিতে পারেন। অর্থাৎ তিনি নিজে অনুসন্ধান করতে পারে বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। আর যদি তদন্তের কথা বলেন তাহলে দিতে পারবে কারে? পুলিশে বা অন্য কোনো ব্যক্তিকে। 202 ধারায় তদন্ত বা অনুসন্ধান সম্পন্ন হওয়ার পরে তদন্ত বা অনুসন্ধান রিপোর্ট দাখিল করা হলে ম্যাজিস্ট্রেট যদি ঘটনার সত্যতা না পান, ধরেন তদন্ত রিপোর্ট আসছে, ঘটনার সত্যতা না পান, তাহলে অভিযুক্তকে 202 ধারায় 202 খ ধারায় অভিযুক্তকে অব্যাহতি দিতে পারেন বা মামলায় অগ্রসর হওয়ার মতো কারো কারণ না থাকলে 203 ধারায় খারিজ করতে পারেন। 202 খ, এটা ইম্পর্টেন্ট। দেখেন, আপনি বলতে পারেন স্যার অভিযুক্তের অব্যাহতির কথা আসলো কেন? ভাই, উনি একজন ব্যক্তি 200 ধারায় জবানবন্দি নিয়ে চুরির মামলা করছে, ধরেন 5 জনরে আসামি করে চুরির মামলা করছে। এখন ম্যাজিস্ট্রেটের তদন্ত দিছে, তদন্তে জানা গেল যে 3 জন সম্পৃক্ত, 2 জন সম্পৃক্ত না, তাহলে 3 জনের বিরুদ্ধে আমলে নিল আর 2 জনকে কি দিয়ে দিবে? অব্যাহতি দিয়ে দিবে। এই অব্যাহতিটা কত ধারায়? 202 খ। আর ওনার কাছে যদি মনে হয় যে না, এই 5 জনের কেউই দোষী না, তাহলে খারিজ করে দিবে কত ধারায়? 203 ধারায়। বোঝা গেল? এবং অগ্রসর হওয়ার কারণ থাকলে 190 ধারায় অপরাধ আমলে নিয়ে সমন হবে, সমন। 190 ধারায় সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে, আর যদি অগ্রসর হওয়ার কারণ থাকে তাহলে সমন আছে লেখা জায়গা সমন হবে, 190 ধারায় সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারে। চলে আসেন আমরা নালিশ খারিজ। নালিশ খারিজ অলরেডি আমরা একটা ধারণা পাইছি, যদি ঘটনার সত্যতা না পাই তাহলে নালিশ খারিজ করে কত ধারায়? 203 ধারায়। নালিশ খারিজ সরাসরি করতে পারে, তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতেও করতে পারে। ফৌজদারি কার্যবিধি 1898 এর গোল দিবেন 203 ধারা মতে আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট কোন অভিযোগ, আন্ডারলাইন করবেন, সরাসরি খারিজ করতে পারে, সরাসরি খারিজ করতে পারে নাকি? আবার 202 ধারায় তদন্ত বা অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতে, তদন্ত বা অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতেও খারিজ করতে পারে, সেই খারিজটাও 203। সরাসরি খারিজও 203, আর তদন্ত বা অনুসন্ধানের উপর ভিত্তিতে খারিজ করবে সেটাও কত? 203। নতুন একটা খারিজ আছে দেখেন, 204-3 ধারায় ফরিয়াদি প্রসেস ফি না দিলে, হোয়াট ইজ প্রসেস ফি? সমন বা ওয়ারেন্ট জারির জন্য যে ফি আছে সেটা বলে প্রসেস ফি। তাহলে একটা মামলা ধরেন আমলে নিছে, আমলে নেওয়ার পরে তো প্রসেস যাবে, সমন অথবা ওয়ারেন্ট। এখন সমন বা ওয়ারেন্ট জারির জন্য যে ফি আছে সেটা আপনি দেন নাই, প্রসেস ফি না দিলে ম্যাজিস্ট্রেট নালিশটি খারিজ করতে পারে। 204-3 ধারায় বলা হয়েছে যে প্রসেস ফি অর্থাৎ সমন বা পরোয়ানার জন্য কোনো ফি পরিশোধ না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট সমন বা পরোয়ানা প্রদান করবে না, এবং যদি এইরূপ ফি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে পরিশোধ না করা হয় তাহলে ম্যাজিস্ট্রেট অভিযোগটি খারিজ করে দিতে পারে। তাহলে বিথিকা বলেন 203 আর 204-3 মধ্যে পার্থক্য কি? মানে হয়েছে নাকি বলেন দি, কি বলছে বলেন দি? প্রসেস ফি প্রদান না করলে, সমন বাই শুধু প্রসেস ফি যদি প্রদান না করে সেক্ষেত্রে 203 ধারা পাঠানোর পরে যদি মনে হয় যে এটা তথ্য ভুল বা ঘটনা অভিযোগ মিথ্যা, তাহলে সেটা 203 ধারায় মামলাটি সরাসরি 203 মানে জান মানে এর 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 নামে তদন্ত করবে, দেখা যাচ্ছে কি এর তদন্তটা যে নামে অভিযোগ করছে আসলে মিথ্যা। এখন এটা 203 তদন্তের ক্ষেত্রেও খারিজ করতে পারে বা তদন্ত না করেও কি খারিজ করতে পারে। 203 হলো আমলে নিছিল, প্রসেস জারি করা, প্রসেস দেওয়া দরকার, প্রসেস ইস্যু করা দরকার,
প্রসেস ফি দেয় নাই, তাহলে খারিজ করবে 204-3। তবে খারিজ যেভাবেই হোক না কেন প্রতিকার এক, প্রতিকার দুইটা, একই মামলা করা যায় অথবা রিভিশন করা যায়। দেখেন 204-3 ধারায় নালিশ খারিজ হলে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ রিভিশন ক্ষমতা প্রয়োগ করে 436 ধারায় উক্ত নালিশ বিষয় অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। সহজ কথায় বলা যায় হলো রিভিশন করতে পারে। নালিশ খারিজ করলে কি করা যায়? রিভিশন করা যায়। সো এখানে জাস্ট লেখা আছে 204-3, ভাষাটা হবে 203 বা 204-3 ধারায়। কি হবে? 203 বা 204-3 ধারায়, হ্যাঁ, প্লাস 203 বা হ্যাঁ রিভিশন 200 জাস্ট 204-3 আছে না, এর আগে লিখবেন 203 বা এইটুক লিখলে হয়ে যাচ্ছে। 203 বা 204-3 ধারায় নালিশ খারিজ হলে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ রিভিশন ক্ষমতা প্রয়োগে 436 ধারায় উক্ত নালিশ বিষয়ে অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। বুঝছেন? আর এরপরে যদি দেখেন যে যেহেতু ফৌজদারি কার্যবিধি 204-3 ধারায় নালিশ খারিজ অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি বা খালাস বলে গণ্য হয় না, সেহেতু একই ঘটনার ভিত্তিতে নতুন করে নালিশ দায়ের করা যাবে। তো একই ঘটনার উপর ভিত্তি করে নতুন মামলা দায়ের করা যাবে। তাহলে নালিশ খারিজের বিরুদ্ধে অ্যাকচুয়ালি প্রতিকার দুইটা, এক রিভিশন অথবা নতুন মামলা দায়ের। না, আদেশ দিতে পারে না, সে তো জাস্ট অনুসন্ধান করবে যে এটা অনুসন্ধান করুন। তাহলে নালিশ খারিজের বিরুদ্ধে কি কি প্রতিকার আছে হোসেন মোল্লা? নালিশ খারিজের বিরুদ্ধে কি কি প্রতিকার আছে? নতুন মামলা দায়ের করা যাবে। ধন্যবাদ। তো এখন আমরা চলে আসি ইস্যু অফ প্রসেস, সমন বা ওয়ারেন্ট। ফৌজদারি কার্যবিধি 204-1 ধারা মতে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন নালিশি অপরাধ আমলে নেওয়ার যথেষ্ট কারণ আছে, সেক্ষেত্রে তিনি দ্বিতীয় তফসিলের 4th কলাম অনুসারে, আন্ডারলাইন করেন, দ্বিতীয় তফসিলের 4th কলাম অনুসারে। এটা কোন জায়গার দ্বিতীয় তফসিলের কলাম? ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের কত কলাম? 4th কলাম অনুসারে যে সকল অপরাধের ক্ষেত্রে প্রথম পর্যায়ে সমন দেওয়া যায় সেই সকল ক্ষেত্রে আসামি হাজির হওয়ার জন্য সমন ইস্যু করবেন, এবং যে ক্ষেত্রে প্রথম পর্যায়ে গ্রেফতারি পরোয়ানা দেওয়া উচিত সেই ক্ষেত্রে তিনি গ্রেফতারি পরোয়ানা বা সমন ইস্যু করবেন, এবং 190 ক ধারায় অপরাধটি আমলে দিবেন। আপনারা আগে থেকেই জানেন যে আমলে নেওয়ার সাথে 190 এর সাথে 204 ধারার একটা যোগসূত্র আছে। 190-তে আমলে নেওয়া মানেই হলো 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। বুঝছেন? 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করা। এবং এই যে সমন বা ওয়ারেন্ট, কোন মামলায় সমন দিবে কোন মামলায় ওয়ারেন্ট দিবে, এটা নির্ধারণ করবে দ্বিতীয় তফসিলের 4th কলাম অনুসারে। দ্বিতীয় তফসিলের মোট কলাম আছে কয়টা? 8টা। কি কি বিথিকা? অপরাধের ধারা, তারপরে অপরাধের নাম নাকি কগনিজেবল নাকি নন কগনিজেবল, তারপরে আছে আমলযোগ্য ওই যে আপনার সমন নাকি ওয়ারেন্ট, জামিন দিবে নাকি দিবে না, আপোষ করবে নাকি করবে না, শাস্তি কোন আদালত কর্তৃক বিচারযোগ্য। তো আমাদের একটু 5 মিনিট বিরতি, তারপর আবার শুরু হবে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা অব্যাহতি। আপনারা জানেন যে যখন কোনো মামলায় সমন দেওয়া হয় মানে হলো ওই ব্যক্তিকে সমন পাওয়ার পর ওই ব্যক্তিকে আদালতে হাজির হতে হবে। হাজির হওয়ার পরে ওই দিন তাকে, যেদিন হাজির হবে সেদিন তাকে জামিন নিতে হবে। এটা জানেন কিনা? সমন দেওয়া হলে সমন অনুসারে হাজির হয়ে তাকে কি নিতে হবে? ওই দিন জামিন নিতে হবে। আর এটা হলো ফৌজদারি মামলার ক্ষেত্রে। আর যদি ওয়ারেন্ট দেয় তাহলে ওয়ারেন্ট অনুসারে তো ওনারে গ্রেফতার করে নিয়ে আসবে। আর উনি যদি গ্রেফতার হতে না চান তাহলে উনি স্বেচ্ছায় হাজির হতে পারে যে আমি স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাচ্ছি। তো এখন সমন বা ওয়ারেন্ট যাই দেখ না কেন, যখন ওনারে জামিন দেওয়া হবে, ধরেন সমন দিছিল উনি হাজির হয়ে জামিন নিছে, ওয়ারেন্ট দিছিল উনি স্বেচ্ছায় হাজির হয়ে বা পুলিশ ধরে নিয়ে আসছে, যাই করুক না কেন এসে জামিন প্রাপ্ত হয়েছে। এখন জামিন প্রাপ্ত হয়েছে তার মানে তো এই না যে এই মামলার কার্যক্রম তার ক্ষেত্রে শেষ। মামলা যতদিন চলবে ততদিন তো তাকে তারিখে তারিখে কোর্টে এসে কি দিতে হবে? হাজিরা দিতে হবে। এখন ধরেন ওই ব্যক্তিটা একজন
অসুস্থ ব্যক্তি, ওই ব্যক্তি একজন মহিলা, ওই ব্যক্তি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওই ব্যক্তির বাসা কোর্ট থেকে অনেক দূরে, প্রতি তারিখে তারিখে তার জন্য হাজির হওয়া কি কষ্টসাধ্য, তখন সে আদালতে আবেদন করতে পারে যে ইওর অনার আমারে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হোক। আমার হাজিরা দিবে আমার আইনজীবী, আমার হাজিরা কি দিবে আমার আইনজীবী, এবং যখন আবার আমারে দরকার হবে তখন আবার আমি কি হাজির হয়ে যাব। এই যে অভিযুক্ত ব্যক্তিরে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, এটা দেওয়া হয় কত ধারায়? 205 ধারায়। এই যে দেখেন, ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি দিতে পারে ফৌজদারি কার্যবিধি 205 ধারায়। 205 ধারায় বিধান আছে, যখন একজন ম্যাজিস্ট্রেট সমন ইস্যু করে তিনি উপযুক্ত কারণ মনে করলে, এটা একটু লেখেন, তিনি কারণ মনের উপর একটু লেখেন উপযুক্ত, তিনি উপযুক্ত কারণ মনে করলে, দেখছেন? হ্যাঁ, তিনি উপযুক্ত কারণ মনে করলে অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে, এবং শব্দটা বললেন, এবং দেখছেন, এবং তার উকিলের মাধ্যমে হাজির হওয়ার অনুমতি দিতে পারে। কিন্তু দেখেন, কিন্তু তদন্ত বা বিচারকারী ম্যাজিস্ট্রেট তার বিচারিক ক্ষমতায় মামলার যে কোনো পর্যায়ে, গোল্ডেন যে কোনো পর্যায়ে আসামিকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিতে পারবেন, এবং প্রয়োজন বোধে ইতিপূর্বে বর্ণিত পদ্ধতিতে তাকে হাজির হতে বাধ্য করতে পারবেন। তাহলে এখানে আমরা কি জেনে রাখলাম? যে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে, আবার তারা হাজির হতে বলতেও পারে। ইসমাইল জি। তো এখানে বিচারিক নজির 205 বিচারিক নজির যদি আমরা দেখেন যে ফৌজদারি কার্যবিধিতে কোন নির্দিষ্ট বিধানের অনুপস্থিতিতে আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা বলে বিচার সমাপ্ত করার জন্য প্রয়োজনীয় আদেশ জারি করতে পারে। ওয়ারেন্টের মামলায় আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দেওয়ার ব্যাপারে আদেশ প্রদানের অন্তর্নিহিত ক্ষমতা আদালতের আছে। এখানে একটা বিষয় হলো, যখন আমরা প্রিলিতে পড়ি তখন এই ধারাটা আমরা খুব ভালোভাবে পড়ি। প্রিলিতে এই জায়গা 205 ধারায় বলা আছে যে মামলায় আগে সমন দেয়, সমন মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয় 205 ধারায়। কিন্তু বাস্তবে সমন হোক, ওয়ারেন্ট হোক বা জিআর নন জিআর যাই হোক না কেন, প্র্যাকটিসে সব ক্ষেত্রে এই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কত ধারায়? 205 ধারায়। মানে যে কোনো মামলায় যদি আপনি ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন, সেটা হলো কত ধারা? 205 ধারা। এরকম। তাহলে 205-এ কি বলছে আবির সাহেব, বলেন। 205 ধারা বলা হয়েছে যে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি উকিলের মাধ্যমে যে হাজির বলবে আদালতে হাজির হবে। আচ্ছা, তো আমরা এখন চলে আসি বিচারের জন্য প্রেরণ। বিচারের জন্য প্রেরণ এই কথাটার অর্থ হলো, দেখেন, আমলি আদালত থেকে একটা মামলা, তো একটা ফৌজদারি মামলার বিচার শুরু হয় চার্জ গঠনের পরে, জানেন তো। চার্জ গঠনের আগ পর্যন্ত এই মামলাটা বলে অনুসন্ধান। আমলি আদালত থেকে একটা মামলা বিচারিক আদালতে বদলি হয়। এখন এই বদলিটা কখন হবে এই বইতে কিন্তু পড়ে জানা যাবে না। বদলিটা হয় সিআর মামলায় যখন সকল আসামি হাজির হয়। সিআর মামলায় কি সকল আসামি হাজির হয়, তখন মামলা কি হয়ে যায়? বদলি হয়ে যায়। আর জিআর মামলার ক্ষেত্রে যখন পুলিশ রিপোর্টটা আমলে নেয়, পুলিশ রিপোর্ট দাখিল করার পর পুলিশ রিপোর্ট যদি কি করে? আমলে নেয়, তাহলে বদলি হয় কত ধারায়? তাহলে সেই ক্ষেত্রে মামলাটা বিচারিক আদালতে কি করে দেয়? বদলি করে দেয়। তাহলে এখন বদলি করব কোথায়? আমলি আদালত থেকে ম্যাজিস্ট্রেট আদালতে নাকি দায়রা আদালতে? এটা ডিপেন্ড করে দ্বিতীয় তফসিলের 8ম কলাম দেখতে হবে। দ্বিতীয় তফসিলের 8ম কলামে বলা আছে যে এই মামলাটা বিচার করবে কে। যদি ধরেন হত্যা মামলা, তাহলে বদলি করে দিবে দায়রা জজের কাছে, 205 গ। আমলি আদালত থেকে যদি দায়রা জজে মামলা বদলি করে, তাহলে 205 গ। আর আমলি আদালত থেকে ওই মামলাটা যদি বিচারযোগ্য হয় ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক, তাহলে বদলি করে দিবে 205 গ গ। কত বলেন? 205 গ গ। এই যে দেখেন, পুলিশ রিপোর্টের ভিত্তিতে বা অন্য কোনো ভাবে দায়েরকৃত মামলায় অভিযুক্ত ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত হলে বা তাকে উপস্থিত করা হলে তার নিকট যদি প্রতীয়মান হয় যে অপরাধটি দায়রা আদালতে বিচার্য, তাহলে তিনি ফৌজদারি কার্যবিধির 205 গ ধারা, এই যে দেখেন, কি আদালতে বিচার্য? দায়রা আদালতে। দায়রা আদালতে বিচার্য হলে ফৌজদারি কার্যবিধির 205 গ ধারার অধীনে দায়রা আদালতে প্রেরণ করবেন।
অথবা অপরাধটি যদি ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য হয় তাহলে তিনি ফৌজদারি কার্যবিধি 205 গ ধারার অধীনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের জন্য প্রেরণ। বুঝতে পারছেন? তাহলে যদি CM এর কাছে পাঠিয়ে দিবে 205 গ বা 205 সিসি, 205 সিসি, ইংরেজিতে বললে সিসি আর বাংলায় বললে গ। আর যদি দায়রা আদালত কর্তৃক বিচার্য হয় তাহলে পাঠা দিবে দায়রা জজের কাছে বা মহানগর দায়রা জজের কাছে 205 গ বা 205 সি। বুঝছেন? তাহলে 205 গ আর গ গতে কি আছে বিচিকা বলেন দি? হবে কোন ম্যাজিস্ট্রেট? আমলি আদালত। আমলি আদালত দায়রা জজের কাছে পাঠাবে 205 গ আর ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে 205 গ। কথা শেষ। বুঝছেন? এখন দায়রা জজের কাছে পাঠাবে নাকি ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে এটা অনলাইনে বলেন, এটা নির্ধারিত হবে কি কোথা থেকে? স্যার আমলি দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম, দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম, ওই জায়গায় বলা আছে যে খুনের মামলা বিচার কে করবে, চুরি মামলা বিচার কে করবে, ব্যভিচারের মামলা বিচার কে করবে, সেটা দেখা। বুঝছেন? এমন না যে ওনার ইচ্ছা মতো এক জায়গায় আর এক জায়গা পাঠাই দেবে, বিষয়টা কিন্তু তা না। ওইটাই যে বুঝতে হবে যে ওকে হুম। ঠিক তার কাছে। স্যার 192 স্থানান্তর আর এই স্থানান্তর স্যার এটা মানে পার্থক্যটা কি স্যার, মেইন পার্থক্যটা? জি কোনটা? স্যার 192 স্থানান্তর আর এই স্থানান্তরটা স্যার। 192-তে স্থানান্তর করতেছে সিজিএম বা সিএমএম, তারা অনুসন্ধান বা বিচারের জন্য, অনুসন্ধান বিচার এখনো শেষ হয় নাই, তখন পাঠাতে হচ্ছে 192-তে। আর যখন আমলি আদালতের সকল ফাংশন শেষ তখন কোন আদালত বিচার করবে সেটা দেখে পাঠাবে 205 গ অথবা 205 গ গ। 192-তে সিজিএম সিএমএম পাঠায় ম্যাজিস্ট্রেটের কাছে, ওই জায়গায় দায়রা আদালতে পাঠার কথা নাই। সিজিএম বা সিএমএম ওনারা একটা মামলা ওনাদের কাছে দায়ের করছে, উনি একসেপ্ট রিসিভ করেই পাঠাই দিচ্ছে যে তুমি তদন্ত অনুসন্ধান করো, এটা হলো 192। আর যখন ওই মামলাটার বিচার শুরু হবে, তখন বিচার শুরু হওয়ার ক্ষেত্রে এই চার্জ গঠন হবে, চার্জ শুনানি হবে, এইগুলোর বিচারের আগের স্টেপে হলো চার্জ গঠন, চার্জ শুনানি, ডিসচার্জ আবেদন, এইগুলা। এই জন্য এটা করা হয় 205 গ অথবা 205 গ। আবার আরো বিস্তারিত ভাবে যদি বলি, 192 শুধু প্রযোজ্য সিজিএম আর সিএমএম এর ক্ষেত্রে, আর 205 গ 205 গ গ সকল আমলি আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। জি আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ বলেন, আপনি কি বলছিলেন বলেন ভাই। সেটা তো 29-এর গ আর 33 ক, সেটা তো বিশেষ ক্ষমতা তাদের দেশে বিচারের ক্ষেত্রে আর সাজার ক্ষেত্রে, সেটা আর এটা এক জিনিস না। হ্যাঁ এই যে আমাদের মামলা এতদিন আছে আমলি আদালতে, এখন সহজ ভাবে চিন্তা করেন, একটা খুনের মামলায় চার্জশিট দিতে, চার্জশিট থাকা পর্যন্ত একসেপ্ট করতে আমলি আদালত। এখন উনি তো আর খুনের মামলা বিচার করতে পারবে না, চার্জ গঠন করবে দায়রা জজ, বিচার করবে দায়রা জজ, কিন্তু মামলা তো আছে আমলি আদালতে। এখন এই মামলাটা তো দায়রা জজের কাছে পাঠাবে, যেহেতু এটা দায়রা জজ কর্তৃক বিচারযোগ্য। কেমনে জানলাম? দ্বিতীয় তফসিলের অষ্টম করলাম। তাহলে এটা আমরা পাঠাই দেবো দায়রা জজের কাছে 205 গ ধারায়, আমলি আদালত থেকে দায়রা জজের কাছে গেল 205 গ। আর ধরেন চার্জশিট দিল, দেখলাম যে এটা একটা চুরির মামলা, তেসরা চুরি, তাহলে চুরির মামলা বিচার করে ধরেন ম্যাজিস্ট্রেট আদালত, তাহলে এটা আমি আমলি আদালত পাঠাবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট মানে সিজিএম অথবা সিএমএম, উনি পরে বন্টন করে দিবে। এখন ওনার আদালতে পাঠাবো 205 গ গ। আমলি আদালত থেকে দায়রা জজের কাছে গেলে 205 গ, আমলি আদালত থেকে সিজিএম বা সিএমএম এর কাছে গেলে 205 গ গ। কথা শেষ।
মানে সকল আদালতে সকল এটা জনপদ্ধতি ওইটুকু আপনার দরকার নাই, এই যে যা বুঝাইছি বুঝছেন, যার যার বুঝ নিয়ে শেষে থাকেন, আর একজনের তা বুঝতে যাবেন না। দেখেন, কার্যক্রম স্থগিত, একটা জিনিস এই জায়গা মনে রাখবেন, এই জায়গা পাশের জন্য যা যা দরকার আমি তাই বলি। আর এই মুহূর্তে আর একটু বেশি বলি, যেহেতু আমাদের ক্লাস শুরুর দিকে, দেখবেন যে যখন এমসিকিউ পরীক্ষার পরে লিখিত ক্লাস নিচ্ছি তখন আবার এত কোথাও বলতে যাব না, তখন এই গেছা গেছ, বুঝতে পারছেন? সো এই জন্য যা দরকার না তা আমাদের বলি না, বা তা এমনি জিজ্ঞেস থাকলে ক্লাস শেষে বললেন, বাট যা দরকার ওইটুকু বুঝলেই হবে। কার্যক্রম স্থগিত হয়ে গেছে, বানানটা কেটে দেন। এটা ভিভিআই, এই 205 গ বা 205 ডি, 205 ডি বা 205 ঘ। দেখেন, 205 ঘ হলো যে একই বিষয় নিয়ে মামলা হয়েছে দুইটা। কয়টা বলেন? দুইটা। একই বিষয় নিয়ে মামলা হয়েছে দুইটা, একটা হলো জিয়ার মামলা আর একটা হলো সিয়ার মামলা। জিয়ার মামলাটা তদন্ত আছে, জিয়ার মামলাটা তদন্ত চলমান আছে, আর সিয়ার মামলাটা যে কোনো পর্যায়ে থাকতে পারে, ওটা বিচারও হতে পারে, অনুসন্ধানেও থাকতে পারে। এখন যখন ম্যাজিস্ট্রেট আদালতে যে সিয়ার মামলাটা চলতেছে, উনি যখন ওই ম্যাজিস্ট্রেট যখন অবগত হলেন যে সেম সাবজেক্ট ম্যাটার নিয়ে অলরেডি একটা জিয়ার মামলা চলমান আছে, তিনি যখন এই বিষয়ে কি হলেন, অবগত হলেন, তখন উনি সাথে সাথে ওনার সিয়ার মামলার যাবতীয় কার্যক্রম স্থগিত করবেন, থামাই দিলেন যে আমার সিয়ার মামলার যাবতীয় কর্মকাণ্ড কি থেমে যাবে। এবং সাথে সাথে তিনি ওই জিয়ার মামলার যে তদন্তকারী কর্মকর্তা তার তলব করবে যে আপনি যত দ্রুত পারেন আপনার জিয়ার মামলার পুলিশ প্রতিবেদন জমা দেন। তাহলে একই বিষয় নিয়ে মামলা থাকবে কয়টা? কয়টা বলেন? দুইটা। একই বিষয় নিয়ে মামলা থাকবে দুইটা। এখানে একটা হলো জিয়ার আর একটা সিয়ার। জিয়ার মামলাটা কোন স্টেজে? তদন্ত। আর সিয়ার মামলাটা যে কোনো পর্যায়ে। ম্যাজিস্ট্রেট যখন সিয়ার মামলার ম্যাজিস্ট্রেট যখন জানবেন, তখন সিয়ার মামলার যাবতীয় কর্মকাণ্ড কি করবেন? স্থগিত করবেন। করার পরে কি করবেন? তলব করবেন, পুলিশ রিপোর্ট তলব করবেন। কিসের পুলিশ রিপোর্ট? জিয়ার মামলা। পুলিশ রিপোর্ট আসলো, পুলিশ রিপোর্টে দেখা গেল যে সিয়ার মামলার 5 জন আসামি আর জিয়ার মামলারও 5 জন আসামি, এদের মিল আছে, মানে হুবহু কি আছে, মিল আছে। তাহলে দুইটা মামলা ম্যাজিস্ট্রেট জিয়ার হিসেবে একটা বানাবে, একটা মামলা মার্ক করবে, মানে সংযুক্ত করে ওইটা জিয়ার হিসেবেই চলবে, বুঝছেন? যদি আসামিদের সিয়ার মামলার আসামিদের সাথে জিয়ার মামলার আসামিদের কি থাকে, সাদৃশ্য থাকে বা মিল থাকে। আর যদি দেখে যে সিয়ার মামলা আসামিদের সাথে জিয়ার মামলা আসামিদের কোনো মিল নাই, তাহলে তুমি তোমার গতিতে চলো আর এর গতিতে চলো। এই হলো 205 টি। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার যদি এরকম হয় যে 5 জন আসামির মধ্যে 2 জনের মিল আছে আর 3 জনের মিল নাই, এখন এটা আদালতের ডিসক্রিশনের পাওয়ার, আদালত কি একসাথে করবে নাকি করবে না এটা তার ক্ষমতা, বুঝতে পারছেন? তো তাহলে একটু যদি আমরা দেখি যে কার্যক্রম স্থগিত, ফৌজদারি কার্যবিধি 205 ঘ ধারা মতে কোন নালিশি মামলার বল দিবেন অনুসন্ধান বা বিচার চলাকালে, কি বলেন, অনুসন্ধান বা বিচার চলাকালে ম্যাজিস্ট্রেট যদি জানতে পারেন যে সংশ্লিষ্ট অপরাধ সম্পর্কে পুলিশ তদন্ত চলছে, তাহলে তিনি নালিশি মামলার কার্যক্রম গোল দিবেন, কি রাখবেন, স্থগিত রাখবেন, এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তার কি করবেন, রিপোর্ট তলব করবেন। পুলিশ রিপোর্ট আসার পরে ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট পর্যালোচনা করে যদি দেখেন যে পুলিশ রিপোর্টে উল্লেখিত অভিযুক্তদের সাথে নালিশি মামলায় উল্লেখিত অভিযুক্তদের মিল বা সাদৃশ্য রয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেট উভয় মামলা একত্রে পরিচালনা করবেন, যেন ধরে নেওয়া হবে যে উভয় মামলা পুলিশ রিপোর্টের ভিত্তিতে দায়ের করা হয়েছে। অপরদিকে পুলিশ রিপোর্টে উল্লেখিত অভিযুক্তদের সাথে যদি নালিশি মামলায় উল্লেখিত অভিযুক্তদের সাদৃশ্য বা মিল না থাকে, সেক্ষেত্রে উভয় মামলা তাদের নিজস্ব গতিতে চলবে। এই সব কিছুই বলা আছে 205 এর কত ঘ, 205 ঘ ইংরেজিতে বলে কি? কোন প্রশ্ন আছে 205 ডি নিয়ে? অনলাইন অফলাইনে যারা আছেন বলেন, প্রশ্ন থাকলে বলেন। আরে খ, গ, ঘ, উম, স, স এই সব উত্তরের মধ্যে আছে, শুধু এক্সট্রা আমরা একটা প্রশ্ন পড়বো, সেটা একটু যদি দেখেন এই যে লাস্টে থার্ড ব্র্যাকেটের মধ্যে, যে এটা অলরেডি আমি আলোচনা করছি, সেটা হলো যে একজন ম্যাজিস্ট্রেট কি তার নিকট দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে থানাকে নিয়মিত এজাহার রুজুর আদেশ দিতে পারেন, মানে ওনার কাছে
সিআর মামলা দায়ের করছেন, এখন উনি কি এজাহার রেকর্ডের নির্দেশ দিতে পারেন কিনা? অবশ্যই পারেন। 156 কততে? 3 156 3। দেখেন, ফৌজদারি কার্যবিধির 156(3) ধারা মতে অপরাধ গুরুতর বা আমলযোগ্য প্রকৃতির হলে 190 ধারা অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নালিশ, লেখেন নালিম হয়ে গেছে, নালিশ পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আদেশ দিবেন। ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রেরিত নালিশকে ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা হবে এজাহার হিসেবে গণ্য করবেন। বিআরবি মানে কি বিথিকা? পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। পিআরবি এর প্রবিধান মতে যখন পুলিশকে কোনো সংবাদ না দিয়ে ম্যাজিস্ট্রেটের নিকট কোনো অভিযোগ দায়ের করা হয় এবং ম্যাজিস্ট্রেট আমলযোগ্য অপরাধ সম্পর্কে তদন্তের নির্দেশ প্রদান করেন, তখন ম্যাজিস্ট্রেট কর্তৃক পুলিশের নিকট প্রেরিত লিখিত সংবাদকে এজাহার হিসেবে গণ্য করতে। এই যে তাহলে মানে ম্যাজিস্ট্রেটের কাছে 200 ধারা জবানবন্দি নেওয়ার পর ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে এটা এজাহার হিসেবে রেকর্ডে নির্দেশ দিতে পারে। তো এই ছিল আজকের পড়া। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। আগামীকাল সকাল 8টায় আছে পড়া, হ্যাঁ সকাল 8টায় পড়া। সো আগামীকাল আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়বো, চার্জ। স্যার হ্যাঁ বলেন। স্যার ক্লাস রেকর্ডিং একটু দিয়ে দিন স্যার আজকে। হ্যাঁ অবশ্যই। তো স্যার হ্যাঁ বলেন। স্যার সকাল 8টা তো খুব ঠান্ডা স্যার, একটু দেরি আর একটু পার করে দেওয়া যায় না স্যার? 8:30টার দিক। আপনার কি বাসা থেকে আসা লাগবে? না স্যার, খুব ঠান্ডা তো স্যার, রাইত পরিচয় ঠান্ডা সুতির এই লেগে জায়গায় আরো তো কাজ আপনার করতে 20-30-35 কিলোমিটার দূর থেকে শীতের সকালে আসে, এই যে আমার বিথিকা পাশে বসা। আমাদের নীলফামারীর অবস্থা খুব খারাপ স্যার, ঠান্ডায় স্যার। তো ঠিক আছে, শুনেন, আমারও কাজ আছে 8টা ছাড়া। আর এমনি তো ক্লাস শুরু করতে করতে 8:30 তো এমনি বেজে যায়। জি স্যার, জি স্যার। ঠিক আছে, তুমি কি স্যার 8টা আসবো না পরে? 8টার 10-15 মিনিট লেট হইতে পারে, বাট আপনি 8টার নিয়েতেই আসেন, বা 8:15-20-এর মধ্যে উপস্থিত থাকবেন। ঠিক আছে, ভালো থাকেন, আজকে এই পর্যন্তই।